দেন এটা গৌণ শর্ত, দ্যাট ইজ ওয়ারেন্টি। এটা পার্থক্যটা বুঝে গেছে? হ্যালো, এক্সকিউজ মি। জি ম্যাডাম। আপনারা রেসপন্স করবেন আমার সাথে, আমি মাইন্ড করব না। জি ম্যাডাম, বুঝতে পারছি। তাইলে আমাদের যদি কোশ্চেনটা এরকম আসে, ডেফিনেশন অফ দ্য কন্ডিশন এন্ড ওয়ারেন্টি, সাথে করে যদি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কন্ডিশন এন্ড ওয়ারেন্টি, তাহলে আমরা অ্যানসার করতে পারবো, তাই না? জি ম্যাম। তাহলে আমরা আরেকটা কোশ্চেনে যাই। আচ্ছা ম্যাডাম, কি বলেন? একটু যদি কন্ডিশনের যে মানে একটা পার্থক্য যেভাবে ওয়ারেন্টিটা দিয়েছেন একদম মানে আমরা যেভাবে বুঝবো সহজ ভাবে, একটু পার্থক্যটা যদি বুঝিয়ে দেন। আবার এক্সাম্পলটা, এক্সকিউজ মি। জি 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 ম্যাডাম, এক্সাম্পলটা। ওকে ওকে। সাপোজ মিস্টার এক্স ইজ এ সেলার and Mr. Y is buyer. মিস্টার এক্স এর কাছ থেকে আপনার মিস্টার ওয়াই কি মানে একটা ফার্নিচার সে অর্ডার করলো, ঠিক আছে ম্যাডাম? আমি ওয়ারেন্টিটা বুঝেছি, কিন্তু আমি একটু কন্ডিশনের একটা এক্সাম্পল চাচ্ছিলাম এরকম। জি জি, এরকমই বলতেছি। আপনার মিস্টার ওয়াই এক্স এর কাছে ফার্নিচার অর্ডার দিয়েছে এবং অর্ডার দেওয়ার সময় সে বলছে মাস্ট বি সেগুন কাঠ। আমার ফার্নিচারটা কিসের তৈরি হইতে হবে? সেগুন কাঠের, ঠিক আছে? বাট মিস্টার এক্স ডেলিভারি দিয়েছে মেহগনি কাঠের। ইন দিস কেস দ্য বায়ার এক্স কি করতে, এটা তাহলে তার চুক্তিটা কি করতে পারে? ভঙ্গ করতে পারে, কারণ তার চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে সে সেগুন কাঠের ফার্নিচারটা ডেলিভার নেবে, সেগুন কাঠ, ঠিক আছে? কিন্তু সেলার কি করেছে? মানে মেহগনি কাঠেরটা ডেলিভারি দিয়েছে, যার কারণে আমি যদি বায়ার হই, আমি চাইলে নিতেও পারি নাও নিতে পারি, আমি আমার চুক্তিটা নাও নিতে পারি, হ্যাঁ ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ করে দিতে পারি আমি, ঠিক আছে? জি ম্যাডাম, জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে ওকে। When condition to be treated as a warranty, কন্ডিশনটা কখন একটা মুখ্য শর্ত, কখন গৌণ শর্তে পরিণত হয়? একটা মুখ্য শর্ত কখন গৌণ শর্তে পরিণত হয়, সেটা দুই ভাবে হতে পারে। When condition to be treated as warranty, একটা মুখ্য শর্ত কখন গৌণ শর্তে পরিণত হতে পারে, সেটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার ভলান্টারি ওয়েভার, মানে স্বেচ্ছাকৃত পরিহারের মাধ্যমে, একটা হচ্ছে কম্পালসারি ওয়েভার, বাধ্যতামূলক পরিহারের মাধ্যমে। স্বেচ্ছাকৃত পরিহার বলতে কি বোঝাচ্ছে এখানে আমি বলি, কোন বিক্রয় চুক্তিতে বিক্রেতা যদি কোন শর্ত পালন করার ক্ষেত্রে কোন বিক্রয় চুক্তিতে মানে কন্ট্রাক্ট অফ সেলস এর ক্ষেত্রে মুখ্য শর্ত পালন না করার জন্য একজন বায়ারের কয়টা পথ খোলা থাকতে পারে? তিনটা পথ খোলা থাকতে পারে। একটা, সে কি করতে মানে কন্ডিশনটা ভঙ্গ করার ক্ষেত্রে, আপনার কন্ডিশনটা ভঙ্গ করার ক্ষেত্রে তিনটা পথ খোলা থাকতে পারে। একটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে যেখানে বলেছি যে কন্ডিশনটা তখনই ভঙ্গ হয়ে যাবে যখন মানে তারপর সে ভঙ্গ হয়ে গেলে সে কি পাবে, মানে পণ্যটাও বর্জন করতে পারে, অ্যাজ ওয়েল এজ সেটার জন্য কি করতে পারে? ক্ষতিপূরণও ক্লেম করতে পারে। তার জন্য এই পথটা খোলা থাকে একজন বায়ারের জন্য। ম্যাডাম, জি তার মানে এখানে সে আইদার কন্ট্রাক্টটা টারমিনেটও করতে পারবে বা আইদার ক্যান সু ফর ড্যামেজ, মানে ড্যামেজও ক্লেম করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একই সাথে
এট এ টাইমে জি কন্ডিশন, ম্যাম, বুঝতে পারছি। মানে একটা মানে বুলান্টের স্বেচ্ছায় পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, তার 3টা পথ খোলা থাকে, তার মধ্যে মানে এটা ম্যাম হচ্ছে একটা। ইন্টেনশনালি যদি এটা সেই করে আর কি, জি 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 intentional। জি। বুঝতে পারছি। আর 2 নাম্বার হচ্ছে চাইলে সে ডিরেক্টলি মানে রিপোর্টেড দ্য কন্ট্রাক্ট, সে ডিরেক্টলি পণ্যটা বর্জন করে দিতে পারে, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। প্রথমে ম্যাডাম সে জি আমি বলি প্রথমে পণ্য বর্জন প্লাস কি ক্লেম দুটোই করতে পারে সে সাথে। জি ম্যাডাম, জি প্রথম যে পয়েন্টটা আপনার where a contract of sale is subject to any condition to be fulfilled by the seller, the buyer may waive the condition or elect to treat the breach of condition as a breach of warranty and not as a ground for treating the contract is repudiated। মানে এখানে বোঝাচ্ছে যে কন্ট্রাক্টটা সেল অফ কন্ট্রাক্ট যখন সেলার যখন কোনো একটা কন্ডিশন বা শর্ত যদি ভায়োলেট করে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা সেক্ষেত্রে ওয়ারেন্টিতে কন্ডিশন হয়ে যাবে। আমি ঠিক এই পয়েন্টটা বুঝি নাই। না, এই জিনিসটা কি আমি পয়েন্ট আকারে আপনাকে বলতেছি, এটা হচ্ছে ভলান্টারি ওয়েভার, জি বুঝতে পারছেন? তো ভলান্টারি ওয়েভারের ক্ষেত্রে এটাকে যদি আমি একদম কনসেস করে লিখা, তো এখানে এটা আমি একদম ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা এই ভলান্টারি ওয়েভারটা হচ্ছে, এটা প্রথমটার নাম হচ্ছে, আমরা যদি মানে পয়েন্ট আকারে লিখতে চাই তাহলে ভলান্টারি ওয়েভার হিসেবে লিখতে পারি এটাকে যদি ব্যাখ্যা করতে যাই আমরা, এই ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যাটা দ্বারা করাতে পারি যে এই চুক্তি ভঙ্গের ক্ষেত্রে মানে কন্ডিশনটা ভলান্টারি ওয়েভারের ক্ষেত্রে একজন বায়ারের জন্য 3টা ওয়ে খোলা থাকে, ওপেন থাকে 3টা ওয়ে। তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্রেতা চাইলে চুক্তিটা বর্জন করতে পারে এবং সাথে একই টাইমে কোনটাও প্রত্যাহার করতে পারে, ঠিক আছে? জি। 2 নাম্বার হচ্ছে চুক্তিটা মুখ্য শর্তটা পরিহার করতে পারে, সে কেবলই শর্তটা পরিহার করতে পারে। 3 নাম্বার হচ্ছে শর্ত ভঙ্গকে গৌণ হিসেবে সে গৌণ চুক্তি হিসেবে নিতে পারে, ঠিক আছে? এখন আর বায়ার যদি আপনার নিচের 2টা পদ বেছে নেয় তখন তার মানে এটা কি হয়ে যাবে, সরাসরি ভলান্টারি হয়ে যাবে। লাস্ট ওয়ান 2টা যদি সে বেছে নেয় যে না আমি শর্তটা কি করে ফেলবো, মুখ্য শর্তটা সরাসরি পরিহার করে দিব এবং আমি মুখ্য শর্তকে গৌণ হিসেবে আমি চুক্তি বর্জন না করে পণ্যটা গ্রহণ করে নিব, আমি সেলারের কাছ থেকে চুক্তিটা ভঙ্গ করব না। সে যেহেতু আমাকে সেগুন কাঠটা আমি অর্ডার করেছি, সেগুন কাঠটা না দিয়ে সে আমাকে মেহগনি কাঠের ফার্নিচারটা দিয়েছে, আমি ঠিক আছে আমার ফার্নিচারটা ওয়েল মানে দেখতে মানে আমার মন মতো, মানে বায়ারের মন মতো, বায়ার স্যাটিসফাইড ফার্নিচারটা দেখে, তখন সে কি করতে পারে, তার সাথে চুক্তিটা ভঙ্গ নাও করতে পারে। এখানে যে সে যে তার স্বেচ্ছাচারিতাটা অবলম্বন করেছে সেটা হচ্ছে কি ভলান্টারি ওয়েভার। বুঝাইতে পারছি? এক্সকিউজ মি, জি ম্যাডাম। জি আমরা কি নামাজের জন্য একটু ব্রেক দিতে পারি? জি ম্যাডাম। জি ম্যাম, অবশ্যই। ওকে 10 মিনিটস।
এক্সকিউজ মি, জি ম্যাডাম। স্টার্ট করবো? জি ম্যাম, করতে পারেন। সবাই অ্যাটেন্ড করেছে? স্টার্ট করে দিই। 10 মিনিট হয়ে গেছে। আমরা ডিসকাস করছিলাম when condition to be treated as warranty। আমরা একটা পয়েন্ট ডিসকাস করেছি, সেটা হচ্ছে ভলেন্টারি ওয়েবার, অর্থাৎ স্বেচ্ছাকৃত পরিহার। মানে আমরা মুখ্য শর্ত থেকে গৌণ শর্ত আসার মানে ইচ্ছাকৃত মানে স্বেচ্ছায় বায়ার চাইলে সে তার চুক্তিটাকে মুখ্য কন্ডিশন থেকে ওয়ারেন্টিতে নিতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পালসারি ওয়েবার, বাধ্যতামূলক ওয়েবার, যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে where a contract of sale is not severable and the buyer has accepted the goods or part thereof, the breach of any condition to be fulfilled by the seller can only be treated as a breach of warranty and not as a ground for rejecting the goods and treating the contract as a repudiated unless there is a term of the contract express implied that to effect। অর্থাৎ এটার ব্যাখ্যাটা যদি আমি করতে যাই, তাহলে সেটা দাঁড়াচ্ছে এরকম যে আন্ডার সেকশন 13 সেল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে সাধারণত কন্ডিশন টু বি ট্রিটেড অ্যাজ এ ওয়ারেন্টি। নাম্বার 1, যদি পণ্য বিক্রয় চুক্তিতে মানে সেল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টের জন্য অথবা যে গুডস এর জন্য সেল অফ কন্ট্রাক্ট হয়, সেক্ষেত্রে যদি মানে পণ্যটা পৃথকযোগ্য নয় বা পণ্যের অংশ বিশেষ যদি বায়ারকে দেওয়া হয়, পুরোপুরি না দিয়ে চুক্তিতে যেরকম উল্লেখ আছে তার অংশ বিশেষ যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কন্ডিশন টু বি ট্রিটেড অ্যাজ এ ওয়ারেন্টি একটা। 2 নাম্বার হচ্ছে নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে, যদি স্পেসিফিক কোনো পণ্যের ক্ষেত্রে, নির্দিষ্ট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি পণ্যের মালিকানা আপনার ক্রেতার কাছে হস্তান্তর করা হয়, তখন হস্তান্তরিত হলে
সেই ক্ষেত্রে আপনার মুখ্য শর্তটা গণশর্ত হিসেবে পালন মানে করা যেতে পারে, পরিণত হতে পারে। যেমন যদি আমি একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর জন্য আমি যদি মিস্টার এক্স হই, ওয়াই এর কাছে যদি আমি কনস্ট্রাকশন বিল্ডিং এর যাবতীয় ম্যাটেরিয়ালস এর জন্য যদি আমি একটা মানে কন্ডিশন করে থাকি, মানে সেল অফ কন্ট্রাক্ট করে থাকি, হ্যাঁ, তখন সেলার যদি আমার ম্যাটেরিয়ালস গুলি পুরোপুরি ডেলিভারি না দিয়ে কিছু অংশ বা নির্দিষ্ট টাইমের মধ্যে এবং কিছু অংশ দেয়, মানে অর্ধেক দিল বা 1/3 দিল, তখন কি হতে পারে এটা? তাহলে এটা দ্বারা বোঝা যাবে যে সেলার কি, বায়ার কি করলো, আংশিক পেল, পরিপূর্ণভাবে পণ্যগুলি পায়নি, বা যে ম্যাটেরিয়ালস যেগুলি দিয়েছে সেগুলি মানে কিছু দিয়েছে কিছু দেয়নি, এগুলি আবার মানে ওই ইয়া থেকে মানে যে অর্ডার করা হয়েছে সেটা থেকেও আপনার কি করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, মুখ্যত আংশিক অংশ বিশেষ। এক্সকিউজ মি, জি ম্যাডাম। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। তাহলে এখানে আন্ডার সেকশন 13 এর ক্ষেত্রে দুইটা কারণে হতে পারে, কারণ এখানে ল চেঞ্জ করা যায় না, এই দুইটা কারণই ধরে নিতে হবে। এই দুই কারণে আপনার কন্ডিশন টু বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার বুঝতে পেরেছি। জি ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস। কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস এর বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা এলিমেন্টস গুলি কি কি? So what are the features of a contract of sale of goods? মানে কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস এর ফিচার্স গুলি কি কি, অথবা the essential elements of sale of contract for elements of a contract for sale of goods। তাহলে ফিচার্স গুলি কি কি হতে পারে? এক নাম্বার হচ্ছে মুভেবল গুডস ফর মানি, টু পার্টিস, ফরমেশন। স্লাইডটা দেখা যাচ্ছে না, চেঞ্জ করেন নাই মেবি। স্লাইড তো আমরা দেখতে পাচ্ছি। আমি জি ম্যাডাম, জি ম্যাম এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে।
What are the features of a contract of sale of goods? Essential elements of a contract. এখানে elements হতে পারে, features হতে পারে। এটা আসলে একই পয়েন্ট গুলি আমরা ডিসকাস করব। যেমন কি প্রথমে হচ্ছে movable goods. Movable goods for money, two parties. The formation of the contract of sales, the method of forming the contract, terms of contract, other essential elements. Then আমরা একটা করে movable goods অর্থাৎ সেল অফ কন্ট্রাক্টের প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে গুডস গুলি কি হতে হবে, মুভেবল হতে হবে। এবং এখানে লেখা হচ্ছে the sale of goods deals only with the movable goods accepting actionable claims and money. This act does not apply to immovable properties. এটাও বোঝা গেছে, এটা বোঝানোর কিছু নাই। Movable goods for money, there must be a contract for exchange of movable goods for money. Therefore, in a sale, there must be money consideration. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমার যে মুভেবল গুডসটা এক্সচেঞ্জ হবে সেটা মাস্ট বি মানি কনসিডারেশন, ঠিক আছে? উইদাউট মানি কনসিডারেশন ইজ নট এ ফিচার of a contract of a sale of goods. An exchange of goods for is not a sale, but it has been held that if an exchange is made partly for goods, partly for money, the contract is one of sale. বা অনেক সময় হয় কি partly money, partly exchange made, partly for goods পণ্যের জন্য এবং partly মানির জন্য, তখনও এটা one kind of কি হয়, the contract is one of sale. এটা শুধু এটাও হয়। তারপর two parties ম্যাম must be একটা কন্ট্রাক্টে। জি ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম এখানে যে মুভেবল গুডস এর যে বর্ণনাটা আমরা পেলাম, তাহলে সেক্ষেত্রে কি কনস্ট্রাকশন থেকে আমরা কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস আন্ডারে ফেলতে পারবো? এটা বুঝিনি। আমরা মুভেবল গুডস এর যে বর্ণনাটা পেলাম, মানে সেটা অনুযায়ী কি কন্ট্রাক্ট অফ মানে কনস্ট্রাকশনস এর কাজটাকে কি আমরা এটার আন্ডারে ফেলতে পারবো কিনা? অবশ্যই সেল অফ ফেলতে গুডস এর পারবো, আন্ডারে। কারণ কনস্ট্রাকশনের কাজটাকে তো আমরা মানে কনস্ট্রাকশন বলতে এনে আমি কনস্ট্রাকশন রিলেটেড মানে একটা বিল্ডিং যখন আমি কনস্ট্রাকশনের কাজ দেবো, এটা রিলেটেড পণ্য বলতে বুঝেছি ম্যাটেরিয়ালস গুলিকে। ক্লিয়ার? ওকে ম্যাম, মানে বিল্ডিংটাকে না বুঝি আমরা জাস্ট ম্যাটেরিয়ালসটাকে বুঝছি। হ্যাঁ অবশ্যই, আমরা তো বিল্ডিং কে মুভ করতে পারবো না, পারবো? জি ম্যাম, আমি সেটাই ভেবেই আসলে কোশ্চেনটা করেছি। সেটাই। ওকে থ্যাংক ইউ ম্যাম। two parties must be two parties, কারণ আমরা সেল অফ কন্ট্রাক্টের শুরু থেকে এই পর্যন্ত দুইটা পার্টিকে পেয়েছি। একজন হচ্ছে সেলার আর একজন হচ্ছে কি বায়ার, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। এবং সেলার এবং বায়ার অবশ্যই মাস্ট বি ডিফারেন্ট পারসন। The formation of the contract of sales. A contract of sale is made by an offer to buy or sell goods for price and the acceptance of such offer. The contract may provide for immediate delivery of the goods or immediate payment of the price, or both, or for the delivery and payment by installment, or that the delivery or payment or both shall be postponed. এটাও বোঝা গেছে। ফরমেশন অফ কন্ট্রাক্টের মানে কন্ট্রাক্টের গঠনটা, সেল অফ কন্ট্রাক্টের গঠনটা যদি আমরা যেমন সাপোজ আমরা এগ্রিমেন্ট অফ সেল আবার কন্ট্রাক্ট অফ সেল ও ক্ষেত্রে যদি আমরা দুইটা ক্ষেত্রেই চিন্তা করি, আমরা দুইটা ক্ষেত্রেই কি এটা দেখেছি যে এটা গঠনটা করতে হলে প্রথমে যদি আমি গুডসের যে চুক্তিটা করার সাথে সাথে আমরা দুইটা পক্ষ থাকবে, তারপরে পণ্যটা মুভেবল হতে হবে, তারপরে আপনার পেমেন্টটা মানি কনসিডারেশন মাস্ট বি মানি ওখানে থাকতে হবে। এভাবেই আমাদের কি করা হয়, কন্ট্রাক্ট অফ সেল গঠন করা হয়। নেক্সট অন মেথড অফ ফরম্যাটিং কন্ট্রাক্ট।
এটা রিটেন হতে পারে, কন্ট্রাক্টটা ওয়ার্ড হতে পারে, মাউথ হতে পারে, ইমপ্লাইড বাই দ্য ল হতে পারে। এখানে লিখেছে সাবজেক্ট টু দ্য প্রভিশন, মানে প্রভিশন অনুসারে of any law for the time being in force, a contract of sale may be in writing or by word of mouth or মানে যেটাকে oral বোঝায় আর কি, oral বলা হয়, may be implied from conduct of the practice, মানে implied by law। এক কথায় বলতে গেলে তাহলে আমরা মেথড অফ ফরম্যাটিং দ্য কন্ট্রাক্ট আমরা কয়ভাবে করতে পারি? রিটেন করতে পারি, ওরাল করতে পারি, ইমপ্লাইড বাই ল করতে পারি। ঠিক আছে? The terms of contract. The parties may agree upon any term concerning the time, place, mode of delivery. এই টার্মস গুলি কি করতে হবে? একটা কন্ট্রাক্টের টার্মস হিসেবে এগ্রি করতে হবে। The term may be of two types, essential or non-essential. Essential terms are called condition, non-essential terms are called warranties. Other essential elements. A contract for the sale of goods must satisfy all the essential elements necessary for the information of a valid contract. That is, the parties must be competent to contract. There must be free consent, and there must be consideration. The object must be love. Okay? স্লাইডটা একটু চেঞ্জ করা হয় না, স্লাইডটা একটু চেঞ্জ করা হয় না। ঠিক আছে, না আমি ভুলে গেলে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন, স্লাইডটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে একটু হেল্প করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান আমরা যাই। What are the formalities of contract of sale or formation of sale of goods? এখানে সেকশন অনুসারে করতে হবে, সেকশনে যা উল্লেখ আছে তাই আমাদেরকে করতে হবে, লিখতে হবে। Section 5 of the Act specifically provides for the following 3 steps or formalities in a contract of sales. Number হচ্ছে offer and acceptance, 2 number offer and acceptance। A contract of sale is made by an offer to buy or sell goods for a price and acceptance of such offer. Delivery and payment. It is not necessary that payment for the goods to seller and delivery of goods to the buyer must be simultaneous. They can be made at different times or installment as per the contract. Express or implied. The contract can be in writing, oral, implied. It can also be partly oral, partly written. বুঝা গেছে এগুলি না? এটা সহজ আছে। এক্সকিউজ মি, তারপরে কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার। একটা কন্ট্রাক্টের অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনগুলি? তার মধ্যে 5টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। কোশ্চেনটা এভাবেও হতে পারে, হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার্স অর এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট, অথবা হোয়াট আর দ্য ফিচার্স অফ এ কন্ট্রাক্ট। মানে যখন হোয়াট আর দ্য ফিচার্স অফ এ কন্ট্রাক্ট অফ এ সেল অফ গুডস, তখন আপনার ইম্পর্টেন্স, লেস ইম্পর্টেন্স, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, কিছু বলছি না। আমি কি বলতে চাচ্ছিলাম যে
What are the features of the contract of a sale of goods? এর ক্ষেত্রে আপনার পয়েন্টস গুলি যেগুলি সেগুলো তো আমরা অবশ্যই দিব সবকটা যতটুকু পারি মার্কিং এর উপর ডিপেন্ড করে। আর যদি বলে যে হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার্স মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস কোনগুলি সেক্ষেত্রে হচ্ছে পাঁচটি। একটা হচ্ছে টু পার্টিস, সাবজেক্ট ম্যাটার টু দ্য গুডস, ট্রান্সফার অফ দ্য ওনারশিপ অফ দ্য গুডস, কনসিডারেশন ইজ প্রাইস, essential elements of valid contract। তার মানে essential elements valid contract-এ আমার আগের কোশ্চেনটা ম্যাক্সিমাম অংশটাই চলে আসছে। আর এখান থেকেও সবগুলি আসতেছে শুধু ট্রান্সফার অফ দ্য ওনারশিপ অফ গুডসটা নতুন শুরু। ঠিক আছে, এক্সকিউজ মি, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। জাস্ট আমি কোশ্চেনের ধরন দেখে আমি এটা ফাইন্ড আউট করে দিয়েছি। আমি এগুলি এক্সপ্লেনেশন করব। জি, এগুলি তো এক্সপ্লেনেশন লাগবে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আর আমি প্রিভিয়াস কোশ্চেনে করেছি তো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। নেক্সট কোশ্চেনে আসেন। কারণ থিওরি আপনাদের সিলেবাসটা কিন্তু আসলে 30টা ক্লাসে হয় না, বুঝছেন? যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ওগুলি আমি ডিসকাস করবো ভালো করে। আপনারা না বুঝলে আমাকে বারবার কোশ্চেন করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ম্যাডাম। নেক্সট কোশ্চেন হচ্ছে হায়ার পারচেজ এন্ড হোয়াট ইজ হায়ার পারচেজ এন্ড ডিফারেন্স বিটুইন হায়ার পারচেজ এন্ড কন্ট্রাক্ট অফ সেল। তাহলে আমাদেরকে আগে ডিসকাস করতে হবে হায়ার পারচেজটা কি। যদি এখানে আনি নাই, a hire purchase agreement is an agreement for hire of goods where the person who hired the goods has an option to purchase the goods at the end. অর্থাৎ হায়ার পারচেজটাও one kind of agreement where the person who hires the goods has an option to purchase the goods at the end. সে যখন একটা পণ্য, একটা হায়ার পারচেজ, একটা ভাড়া মানে ভাড়া ক্রয় আর কি, যেটা বলতেছিলাম, a hire purchase agreement is an agreement for hire of goods where the person who hires the goods has an option to purchase the goods at the end. In case of hire purchase, that means ভাড়া ক্রয় চুক্তি আর কি। এটা ভাড়া ক্রয় চুক্তিটা নেওয়ার সময় এটা পেমেন্টটা সাধারণত ইনস্টলমেন্ট বেসিসে করা হয়, এবং ইনস্টলমেন্ট বেসিসে করার ক্ষেত্রে তার প্রত্যেকটা ক্ষেত্রেই যে এই চুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্টলমেন্টের পেমেন্টটাকে ভাড়া হিসেবে ট্রিট করা হয়। এবং যতক্ষণ না পর্যন্ত ইনস্টলমেন্ট গুলি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত পণ্যটা কি করা হবে না, হস্তান্তর করা হবে না। এই ক্ষেত্রে যিনি হায়ার করে নেন ওনার at the end মানে এগ্রিমেন্টের এন্ডে মানে গুডসটা পারচেজ করার রাইট থাকে, তার অপশন থাকে। The possession of the goods is delivered to such a hire and he has to pay installment. The property in goods passes to the hire on the
payment of the last. Hire purchase টা বোঝা গেছে? Excuse me. Excuse me. ম্যাডাম বোঝা গেছে? তাহলে যদি প্রশ্নটা এভাবে হায়ার পারচেজ এন্ড সেল অফ কন্ট্রাক্টের ডিফারেন্সিয়েটটা করা হয়, তাহলে যদি আমরা লর দিকে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে a contract of sale is governed by the Sale of Goods Act 1930 আর hire purchase agreement governed by the Hire Purchase Act 1972 লর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, nature of contract এর দিক থেকে যদি আমরা in case of nature of contract it may be written, oral or implied by law. Or in case of hire purchase agreement, it is an agreement to hire and an agreement to sell. It has to be in written. Most important পার্থক্য হচ্ছে transfer of ownership. The ownership of goods is transferred immediately, or it in case of hire purchase agreement, the transfer only when option to purchase is exercised and the last payment is made. In case of buyer, the buyer becomes the full owner of the goods. The hire is wholesaler hote pare, daily hote pare, and not be owner. Is not be owner until he pays all the installment of the price in full or exercise the option to purchase. Transfer to third parties. The buyer can transfer a good title to third parties. The buyer can transfer a good title to third parties because ownership of goods has not been transferred. Next, the hire cannot transfer a good title to a third party as ownership has not been transferred. That's enough. This is depend on mark. Next question. The rules of passing risks of goods with exception. সাধারণত পণ্যের ওনারশিপ যার কাছে, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি সাধারণত ইন জেনারেল রুলস এ পণ্যের সত্য যার মানে ওনারশিপটা যার কাছে, রিস্কটাও কি তার কাছে, সেই বেয়ার করতে হয় নরমালি, নরমাল সেন্সে। The passing of risks means that the transfer of the liability for damages or loss of the property from the seller of the immovable property to the buyer. It also possible that the title, risks, and possessions of the property pass independent of each other from the seller to the buyer in a sales transaction. There are two exceptions to the general law that the risk passes with the transfer of property in the goods. Exception guli under section 26, under section 26 অনুসারে দুইটি ব্যতিক্রম আছে যেখানে মানে ইন কেস অফ রুল অফ পাসিং রিস্ক অফ গুডস। এক নাম্বার হচ্ছে ইফ দ্য ডেলিভারি হ্যাজ বিন ডিলে ডিউ টু দ্য ফল্ট of either party, then the liability of
damage will lie on the party at default. অর্থাৎ if the seller has failed to deliver the goods as agreed by the parties and the goods are damaged or lost due to that, then the seller will bear the cost. If the buyer has failed to take delivery of goods, despite may reminders by the seller, then buyer will bear the cost. Understand? জি ম্যাম। Next. Next, এখানে point out করুন, irrespective of the fact that property in the goods has not been transferred or not, the possessors of the goods has same rights and duties of the as bailing of the goods or the wholesaler. If the damage to the property occurs due to the negligence of the possession of the goods, he will be liable to bear the damage or loss of the goods. এটা দ্বারা বোঝাচ্ছে যে ক্রেতা বা বিক্রেতার দোষে পণ্য অর্পণে দেরি হলে, তাদের জন্য কোনো ক্ষতি হলে যে পক্ষ দোষ করবে সে পক্ষকে কি করতে হবে? লসটাকে বেয়ার করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ক্রেতা বিক্রেতা এই মর্মে সম্মত হতে পারে যে মানে ওনারশিপ হস্তান্তরের সময় পৃথক কোনো পণ্যের ঝুঁকি বিক্রেতার কাছে হস্তান্তরিত হবে। যদি বাই চান্স ওনারশিপ ট্রান্সফার হয়নি, যে ধরনেরই রিস্ক হোক না কেন, তখন এটা কি করবে? সেলার বেয়ার করবে। Next question, when does risk of loss pass from seller to buyer? কখন লসটা সেলারের থেকে বায়ারের কাছে অতিবাহিত মানে পাস করা হয়? এখানে 3টা পয়েন্ট আছে। Goods held by seller. If the seller is merchant, risk of loss passes to the buyer at the time he or she takes physical possession of the goods. Next one, if the seller is non-merchant, risk of loss passes to the buyer when the seller tenders the goods to the buyer. And next one, risk of the loss passes to the buyer when the buyer receives the title document from the seller. The warehouseman acknowledge the buyer's rights of the possession. Last one, the buyer receives a non-negotiable title document and has had a reasonable period of time to demand the goods from the bailey. আমরা কি এই জিনিসটা এই টপিকসটা বুঝতে পেরেছি? এক্সকিউজ মি। জি ম্যাডাম, এখানে গুডস হেল্ড বাই এ বেইলি, এটা মানে কি বোঝাচ্ছে ম্যাডাম? রিস্ক অফ লস পাসেস টু দ্য এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে দেখেন এখানে যেগুলি কখন হতে পারে এটা এই রিস্কটা, the buyer receives the title document from the seller. অর্থাৎ আপনি চুক্তিটা করে আপনার সব মানে আপনার টাইটেল ডকুমেন্ট গুলি মানে মানে মেইন ডকুমেন্ট গুলি পাস করে ফেলছে। টাইটেল ডকুমেন্ট বলতে এখানে মেইন ডকুমেন্ট গুলি বোঝাচ্ছে। মানে এটাকে অর্থাৎ আপনার ইয়াটা কি, আমি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝতে পারবেন। যেমন তাকে টাইটেল ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে পণ্যের মালিক
অর্থাৎ আমি পণ্য একটা সাপোজ আমি একটা পণ্যের মালিক না বা পণ্যটা মানে ওনারশিপও আমার না, বাট আমি শুধু সেল করার দায়িত্বটা পেয়েছি। এক্ষেত্রে যদি আমি বায়ারকে যদি ডকুমেন্ট গুলি দিয়ে দেয় তাইলে কি হবে, আপনার মানে বায়ার রিসিভ করলে তার বায়ারের নিকট কি হবে, রিস্কটা চলে যাবে। তারপরে আপনার বেলি acknowledges the মানে ওয়্যার হাউসম্যানরা যদি অ্যাকনোলেজ দেয় যে বায়ারদেরকে তাদের অধিকারটা যদি দিয়ে দেয়, স্বীকারোক্তি দেয় বায়ারের, যে ওয়্যার হাউস থেকে যদি প্রোডাক্ট নেয় ওরা যদি স্বীকারোক্তি দিয়ে দেয়, এটা তো আপনার ওরালও হতে পারে অথবা রিটেন হতে পারে, ওরকম স্বীকারোক্তি দিয়ে দেয়, তখন এটা সরাসরি বায়ারের নিকট চলে যাবে রিস্কটা। নেক্সট ওয়ান হচ্ছে the buyer receives a non-negotiable title document, যে টাইটেল ডকুমেন্ট নিয়ে কোনো নেগোশিয়েট হবে না, and has had a responsible period of time to demand the goods from the buyer, এবং কি রিজনেবল টাইমে এসে এটা বায়ারের নিকট থাকবে ডিমান্ডটা গুডসের, তখন এই রিস্কটা বায়ার বেয়ার করবে। ক্লিয়ার? জি ম্যাডাম। Do you understand by Next question. এখন ক্রেতা সাবধান নীতি, এইগুলো আমরা আসলে এই টপিক গুলো আমরা আগেও পড়েছি, মনে হচ্ছে পরিচিত টপিকস, তাই না? What do you understand by caveat emptor? If any example, exceptions of the dictating of the caveat emptor, what the consumer caveat emptor is a Latin expression which means buyer beware. So the caveat emptor means that ordinarily a buyer must buy goods after satisfying himself. A buyer must buy goods after satisfying himself of their quality and fitness. ক্রেতা সাবধান নীতিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পণ্য যখন ক্রয় করবে ক্রেতা, সে তার কোয়ালিটি এবং ফিটনেস দেখে যদি স্যাটিসফাইড হয় তখন অবশ্যই তার কেনা উচিত, আদারওয়াইজ নট। পণ্যের কোয়ালিটি দেখবে, পণ্যের ফিটনেস দেখবে এবং আদার ইনফরমেশন থাকলে সব দেখবে, এবং নট ডিপেন্ড অন দা সেলার। If he makes a bad choice, he cannot blame the seller or recover any damage from him. যদি একজন ক্রেতা যদি পণ্যটা কেনার সময় পণ্য ক্রয় করার সময় যদি তার কোয়ালিটি এবং তার ফিটনেসটা না দেখে, জাস্ট উপরে দেখে সে কিনে ফেলে, কেনার পর যদি সে চয়েস করে, স্বাভাবিকলি আমরা একটা জিনিস দেখেই যখন চয়েস করে ফেলি, সেটা যখন কিনে বাসায় নিয়ে এসে আমরা যখন দেখি যে মানে এটাতে কোনো ডিফেক্ট আছে বা কোনো ড্যামেজ আছে বা কোনো ধরনের অপছন্দ কাজ করছে, তখন কিন্তু জেনারেলি কি করা যায় না, সেলারকে ব্লেম করা যায় না, অথবা কোনো ড্যামেজ তার কাছ থেকে ক্লেম করা যায় না। The rule probably originated at a time when goods are mostly sold in market over, and the buyer therefore had very opportunity to satisfy himself as to the quality of the goods or their fitness for a particular purpose, and at common law it was
presumed that where the buyer would examine the goods even though he did not rely upon his own skill and judgment. It actually depend মানে জিনিসটাই depend on rely upon buyer's skill and judgment. This is the caveat imperator. বুঝা গেছে? জি ম্যাডাম, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। অর্থাৎ আমি যখন প্রোডাক্টটা কিনবো আমি নট ডিপেন্ড অন দ্য সেলার। অনেক সময় যিনি বিক্রি করবেন তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করেন কনভিন্স করার জন্য, যে আমরা ওনার কথা বিশ্বাস করে বা ওনার উপর রিলাই না করে আমরা কি করব, আগে পণ্যের কোয়ালিটি দেখবো এবং ফিটনেস দেখবো, আমাদের ওন স্কিল এন্ড জাজমেন্টের উপর ডিপেন্ড করে। আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম নেক্সট, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। Exceptions to the doctrine of caveat imperator. The following are some of the exceptions of the doctrine of caveat imperator. অর্থাৎ ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমগুলি কি কি ব্যতিক্রম থাকতে পারে। ডক্ট্রিন অফ caveat imperator কিছু ব্যতিক্রম আছে। সব সময় যে আমরা আমাদের নিজেদের স্কিল এন্ড জাজমেন্টের উপর ডিপেন্ড করে কিনতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিনা আমরা কি মানে সেলের উপর ডিপেন্ড করে কিনে ফেলি বা কিনতে হয়। যেমন implied condition regarding quality and fitness. When the seller is aware of the purpose for which the buyer requires the product, and when the buyer relies on the judgment and skill of the seller, there is an implied condition that the product purchased and the purpose for which it was bought. When the goods are sold under a trade name or patent mark, this condition does not apply. বুঝা গেছে? Implied condition regarding quality or fitness. Excuse me. ম্যাম একটা কথা জি বলেন। ম্যাম ক্যাভিট এম্পেরিয়র মানে হচ্ছে তো ম্যাম মানে ক্রেতার সাবধানতা, একটা পণ্য কেনার সময় ক্রেতার যে সাবধানতা সেটাকে তো ম্যাম ক্যাভিট। জি জি জি। Caveat imperator। আচ্ছা ম্যাডাম, তাহলে হচ্ছে এক্সেপশন টু দ্য ডক্ট্রিন অফ ক্যাভিট এম্পেরিয়র, তাহলে ম্যাডাম এটার অর্থ কি? মানে এটা হচ্ছে মানে ক্রেতা সাবধানতা নীতির আপনার ব্যতিক্রমগুলি কি কি থাকতে পারে। ও আচ্ছা ম্যাডাম, আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ওকে, তাহলে ব্যতিক্রমগুলি কি কি? অনেক সময় দেখা গেছে কিছু কিছু যেমন ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলির ক্ষেত্রে কিন্তু সেলার বলতে এখানে তো দুটা পক্ষকেই বুঝিয়েছে যে আপনি সেলার যদি মানে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে সেলাররা সাধারণত কিন্তু বায়ারদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে প্রোডাক্টগুলি রেডি করে। ঠিক আছে? এক্সকিউজ মি। জি ম্যাডাম। জি, যেমন ধরেন আগে যখন নোকিয়া ছিল ফোন, তখন কিন্তু মানুষ মানে তখন তাদের স্কিল বলেন জাজমেন্ট বলেন কোনো কিছু চিন্তা করতে হতো না যে নোকিয়া কিনবো তো ভালো হবে, রাইট? জি ম্যাডাম। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার তখন আপনার এই এক্সেপশন গুলি কাজ করে যে চাইলে বায়ার কি করতে পারে, সেলের উপর ডিপেন্ড করেও সে কি করতে পারে, পারচেজ করতে পারে। এটাই বুঝিয়েছে এখানে when the seller is aware of the purpose for which the buyer requires the product। এই কথাটার মিনিংটা এটাই বুঝিয়েছে যে একজন সেলার যদি মানে
বায়ার চিন্তা করে যে এই ব্র্যান্ডেড প্রোডাক্টটা কিনবো, এবং বায়ার যদি জানে যে না ওদের ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলি ভালো, আমরা সেলার জাস্ট যাই এই ব্র্যান্ডেড প্রোডাক্টটা দেন আমি এটা নিয়ে যাবো, যেমন সাপোজ নোকিয়ার কথা বললাম, তখন কিন্তু যারা কিনবে ওরা কিন্তু আসলে তখন ওই বায়ারের কথা ইয়াতেই রিলাই করে। এক্ষেত্রে হচ্ছে আপনার এই এক্সেপশনটা কাজে লাগে, যে ইমপ্লাইড অব্যক্ত কন্ডিশন, যে কন্ডিশন গুলো আসলে ব্যক্ত করা না, এটা সাইলেন্ট থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে সেল অফ গুডস বাই ডেসক্রিপশন। When the buyer purchase products from the seller who sell such class of goods, there is an implied condition. এই ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলির ক্ষেত্রে ইমপ্লাইড কন্ডিশন প্রেজেন্ট, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে সেই সমস্ত প্রোডাক্টের ডেসক্রিপশনের মাধ্যমে কি করা হয়, প্রোডাক্টটা পারচেজ করা হয়ে থাকে। তখন বায়ার আর কি করে না, মানে নিজের স্কিল অথবা জাজমেন্টকে এখানে কাজে লাগাইতে যায় না, বলতে সেলার যেভাবে দিয়ে দিচ্ছে ঠিক সেভাবেই নিয়ে নিচ্ছে। অর্থাৎ মেইন হচ্ছে ইমপ্লাইড কন্ডিশনটা। Uses of trade, proof of reasonable uses or custom of trade may also establish an implied condition with regard the quality or fitness of goods for a particular purpose. Consent by fraud. The doctrine of caveat imperator shall not apply to all those purchases which have been made by a buyer under a contract where the seller obtained his consent by fraud. A seller who is guilty of fraud shall have no protection of the doctrine of caveat imperator. Sale under a patent or trade name. একই সেল বাই স্যাম্পল উপরে করে স্যাম্পলের মাধ্যমে। তারপরে মিস রিপ্রেজেন্টেশন, where the seller has made a false representation relating to the goods, the buyer has relied upon it. The doctrine caveat imperator will not apply. Such a contract being at the option of the innocent party, the buyer has the right to rescind of the contract. Yes. Any question? A question upore any question? Excuse me. জি ম্যাডাম, বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। এই স্লাইডটা দেইনি আপনাদেরকে। সেল আন্ডার প্যাটার্ন ও ট্রেডমার্ক, সেল বাই স্যাম্পল, রিপ্রেজেন্টেশন না, সরি what is the next question আমরা যাব। what is consumer sovereignty? কনজিউমার মানে ভোক্তার সার্বভৌম ক্ষমতা যেটাকে বোঝায়, অথবা ক্রেতার সার্বভৌম ক্ষমতা যেটাকে বোঝায়। Consumer sovereignty means that buyer ultimately determine which goods and service remain in production. Sorry. While businesses can produce and attempt to sell whatever goods they choose, if the goods fail to satisfy the wants and needs, consumer decide not to buy. If the consumer do not buy, the business do not sell and the goods are not produced. অর্থাৎ ওই আমরা ইকোনমিক্সে পড়েছি না যে আমার ডিমান্ড যদি বাড়ে তাহলে কি বাড়বে, উৎপাদন প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়বে, তাই না? প্রোডাকশনটা বাড়বে, হ্যাঁ ঠিক এইটাই। মানে ক্রেতার
উপর ডিপেন্ড করে, মানে কনজিউমারের উপর ডিপেন্ড করে, কনজিউমারের স্যাটিসফ্যাকশন নিডের উপর ডিপেন্ড করে আপনার কি করতে হবে, প্রোডাক্টটা প্রডিউস করতে হবে এবং সেল করতে হবে। আর যখন দেখবে যে একটা পণ্যের ডিমান্ড থাকবে না, তাদের নিড থাকবে না এই প্রোডাক্টের উপরে, তখন দেন কি করবে, বিজনেস নট টু সেল and the goods are not produced. This is the consumer sovereignty. Next question. Rules regarding transfer of property in sale of act. Under sale of goods act অনুসারে আমি প্রপার্টির যে ট্রান্সফার করব, আমাদের কি কি রুলস গুলি সাধারণত বিবেচনা করতে হবে সেগুলি। এক নাম্বার হচ্ছে when there is a contract for the sale of uncertain goods, no property in goods is transferred to the buyer unless and until the goods are ascertained. অর্থাৎ কন্ট্রাক্টের ক্ষেত্রে, সেল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যখন বায়ার এন্ড সেলারের মধ্যে যখন কন্ট্রাক্টটা হয়, ওরা কিন্তু নির্দিষ্ট একটা পণ্যের জন্যই হয়, নির্ধারিত একটি পণ্যের জন্য। অনির্ধারিত পণ্যের জন্য সাধারণত কন্ট্রাক্টটা হয় না, তাই না? এক্সকিউজ মি, জি ম্যাডাম। এটা বুঝাচ্ছে যে প্রোডাক্টটা অবশ্যই কি হতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্টটা সার্টেন না হবে, এটাকে মানে ট্রান্সফার দ্য প্রপার্টি ইন রুলস হিসেবে এটা ইয়া করা যাবে না, মানে সেল অফ গুডস এর অ্যাক্টের ইয়াতে আসবে না, বিবেচনায় আসবে না। When there are a contract for the sale of a specific or ascertained goods, the property in such goods passes to the buyer at the time the parties intend it to pass. The term of the contract and the circumstances of the case will indicate the intention of the parties. একই কথা। 3 নাম্বার হচ্ছে when there is an unconditional contract for the sale of specific goods is deliverable state, the property in the goods passes of the buyer when the contract is made. The fact that the time of the payment of the price or the time of the delivery of the goods has been postponed does not prevent the property in goods to pass to the buyer. বুঝা গেছে? Excuse me. Response করবে। তারপর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে when there is a contract for the sale of specific goods not in a deliverable state, the property in goods does not pass until the seller has made it in a deliverable state. First number, when there is a contract for the sale of specific, এটি পয়েন্ট আকারে লিখে ফেলবেন, পয়েন্ট আকারে লিখে ফেললে সহজ হবে মনে রাখতে। যেমন in case of unascertained goods, তারপর in case of specific or ascertained goods, তারপর হচ্ছে unconditional, when there is unconditional contract, তারপর হচ্ছে when there is a contract for sale of specific goods, not specific goods but not in a deliverable state. For next one, 5 number to হচ্ছে specific goods in a deliverable state. এবে পয়েন্ট করে ফেললে ভালো হবে। বুঝতে পেরেছেন? কোন কোন রুলস গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে? একটা আন্ডার সেল অফ গুডস অ্যাক্টের
একটা প্রপার্টি ট্রান্সফার করতে যে আমাদের কি কি রুলস গুলি বিবেচনায় আনতে হবে। এক্সকিউজ মি, Yes, ma'am. জি বুঝতে পেরেছেন? জি ম্যাম। এখানে একটা দুটো তিন পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট মনে রাখলে লেখা যাবে। এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন, এটা ডিসকাস করে শেষ করে দিব আজকের ক্লাস ইনশাআল্লাহ। Property of goods when pass from seller to buyer. Property of goods কখন sorry ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি। জি জি এক্সকিউজ মি, আমার এতক্ষণ শোনা যাচ্ছিল। এখন এখন বোঝা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। ওকে ওকে। Property of goods when passes from seller to buyer. তখন property of goods টা from seller এর কাছ থেকে বায়ারের কাছে পাস করা হয়। The property in goods passes from seller to buyer is significant for following reasons. ম্যাম, জি বলেন। এই কোশ্চেনটা কেমন হবে না যে পণ্য যখন সেলারের কাছ থেকে বায়ারের কাছে যায় তখন সেটা সম্পদে পরিণত হয়, জি জি ওইরকম? জি 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 ওকে। এক নম্বর হচ্ছে ওনারশিপ, দুই নম্বর হচ্ছে রিস্ক ফলোজ ওনারশিপ, তিন নম্বর হচ্ছে অ্যাকশন এগেইনস্ট থার্ড পার্টিস, সুইট ফর প্রাইস, ইনসলভেন্সি। Ownershipটা বলতে বুঝি the movement the property in goods passes, the seller cedes to their owner and the buyer acquire the ownership. The buyer can exercise the proprietary rights over the goods. For example, the buyer can sue the seller for non-delivery of the goods or when the seller has resold the goods. Risk follows ownership. The general rule is that the risk follows the ownership, irrespective of whether the delivery has been made or not. If the goods are damaged or destroyed, the loss shall be borne by the person who was the owner of the goods at the time of the damage or destruction. Thus, the risk of loss this is in the person in whom the property is. এটাও বোঝা যাচ্ছে, এটা এক্সপ্লেইন করতে হবে না। তারপর অ্যাকশন এগেইনস্ট থার্ড পার্টিস, when the goods are in any way damaged or destroyed by the action of third parties, it is only owner of the goods who can take action against them. তৃতীয় পক্ষের কোনো কাজের দ্বারা যে পণ্যের কোনো ক্ষতি হলে বা ক্ষতির আশঙ্কা দেখা দিলে পণ্যের মালিকই তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ রিস্কটা পণ্যের মালিকই
নিবে অ্যাকশনটা। তারপরে হচ্ছে 4 নাম্বার ফর প্রাইস দ্য সেলার ক্যান শু বাই দ্য বায়ার ফর প্রাইস আনলেস আদারওয়াইজ agreed only after the goods have become the property of the buyer. Insolvency. Insolvency টা ইম্পর্টেন্ট। তখন কোনো এটা আমি একদম in the event of the insolvency of either the seller or the buyer, the question whether the goods can be taken over the official receiver will depend on the whether the property in goods is with the party who has become insolvent. অর্থাৎ ক্রেতা বা বিক্রেতা যদি কেউ যদি যে কোনো একজন যদি দেউলিয়া হয় আর অফিসিয়াল এজেন্ট মানে অফিসিয়াল রিসিভার মানে সরকারি তত্ত্বাবধায়ক যারা আছেন সাধারণত অর্থাৎ ক্রেতা বিক্রেতা যদি দেউলিয়া হয় অন্য কোনো অফিসিয়াল রিসিভাররা যদি পণ্য দখল নিতে পারবে কিনা বা এটার মানে অধিকারটা বুক করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে সাধারণত ওই যে আপনার দেউলিয়া পক্ষের এই পণ্য আইনসম্মত মালিক ছিল কিনা তার উপর। যদি দেউলিয়া পক্ষ অ্যাকচুয়ালি প্রোডাক্টের মালিক হয়ে থাকে তাইলে মালিক অ্যাকচুয়ালি মালিক কিনা তাইলে এটার উপর ডিপেন্ড করবে যে আইনসম্মত মালিক ছিল কিনা তার উপর মূলত এটা ডিপেন্ড করবে যে সরকারি তত্ত্বাবধায়ক পণ্যের দখল নিতে পারবে কিনা। স্লাইডটা একটু চেঞ্জ করা হয়। জি জি স্লাইডটা একটু চেঞ্জ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইনসলভেন্সি নিচের অংশটা হচ্ছে এসেনশিয়াল ফর দ্য ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, দ্য গুডস মাস্ট বি অ্যাসেটেড। এটা যেটা আগে বলেছি, এটা লাগবে না ডিসকাস করা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিই ক্লাস। কি বলেন, আরো কোনো কোশ্চেন আছে? ম্যাম সাইটগুলো তো পাইলাম না ম্যাম, আপনাদের যে শীটগুলো পড়াচ্ছেন আমি বলেছি ক্লাসের শুরুতেই বলেছি যে আমি যে টপিকসটা স্টার্ট করব ওই টপিকসটার ডিটেইলস আলোচনা ডিসকাসের পরে আমি স্লাইডগুলি দিয়ে দিব। আমরা আগে দিলে তো ম্যাম আমরা বুঝতে পারতাম আর কি যে কোনো সমস্যা আছে কিনা, যেটা ভালো ছিল। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে স্টার্ট করার আগে আমি পাঠিয়ে দিই, ইনশাআল্লাহ সেন্ড করে দিব। ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। এনি কোশ্চেন? নো ম্যাম। তাহলে আজকে আমরা ক্লাস এই সেল অফ কন্ট্রাক্টের উপরে আমাদের আরো একটা ক্লাস দরকার হবে, কারণ এটা থেকে প্রতিবার মাস্ট বি কোশ্চেন থাকে, যাতে আমাদের এরকম হয় যে চ্যাপ্টারগুলি আসলে আমি এখানে আপনাদের সাথে ডিসকাস করব। এক তো আমরা সিলেবাসটাকে 4টা ভাগে ভাগ করা, তাই না? 4টা সেকশনে, ঠিক আছে? ওই 4টা সেকশনের প্রথম তো আমরা 4টা সেকশনকে আপনার ওয়েট অনুসারে ধরবো, সেই হিসাবে আমরা কমার্শিয়াল লটা আগে ধরেছি, এবং কমার্শিয়াল লর ভিতরে যে টপিকস গুলিতে সচরাচর কোশ্চেন আসে আমরা ওই টপিকস গুলো আগে ডিসকাস করব, ঠিক আছে? ওই টপিকস গুলো ডিসকাস করে আমাদের হাতে সময় থাকলে আমরা যে চ্যাপ্টারগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট ওগুলো আমরা ডিসকাস করব। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা নির্দ্বিধায় আমাকে ফ্রিলি বলতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, তাইলে আজকে ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।